আমরা গত ক্লাসে অ্যারোমেটিক যৌগ কাকে বলে, অ্যারোমেটিক যৌগ কিভাবে আমরা চিহ্নিত করতে পারি সেটা, এবং অ্যারোমেটিক যৌগের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা যৌগ সেটা হচ্ছে কি বেনজিন। বেনজিন প্রস্তুতির বিক্রিয়া সম্পর্কে আমরা জেনেছি এবং কয়েকটা বেনজিন প্রস্তুতির বিক্রিয়া আমরা দেখেছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যারোমেটিক যৌগের রাসায়নিক বিক্রিয়া। তো অ্যারোমেটিক যৌগের রাসায়নিক বিক্রিয়া সাধারণত বলা হয়, অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত যে বিক্রিয়াগুলো দিয়ে থাকে সেই বিক্রিয়াগুলোকে বলা হয় ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এখন কেন বেনজিনের বা অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া আছে সেটাকে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয় সেটা আমরা দেখি। কেন এটার বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া? তো প্রথমত এই বেনজিনকে অথবা অ্যারোমেটিক যৌগকে যে বিকারকগুলো আকর্ষণ করবে সেগুলো অবশ্যই ইলেকট্রন আকর্ষী হবে। কারণ কি? কারণ অ্যারোমেটিক যৌগগুলোতে দেখো কি সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে। তো সঞ্চারণশীল পাই ইলেকট্রন কে আকর্ষণ করবে যে বিকারক সেটা অবশ্যই কি ইলেকট্রন আকর্ষী বিকারক হবে, তাই কিনা? এই পাই ইলেকট্রনকে আকর্ষণ করে তো বিকারকটা আসছে, তার মানে বিকারকটা অবশ্যই কি হবে? বিকারকটা অবশ্যই অবশ্যই ইলেকট্রন আকর্ষী হবে। বিকারকটা কি আকর্ষী হবে? ইলেকট্রন আকর্ষী। আমরা যেটা পড়েছিলাম ইলেকট্রোফাইল বিকারক, মানে এই বিকারকটা ইলেকট্রন আকর্ষী বিকারক হবে। এখন অ্যারোমেটিক যৌগগুলো আমরা অ্যারোমেটিসিটি যখন পড়েছি, অ্যারোমেটিক যৌগগুলোর বিশেষ ধর্ম, সেখানে আমরা পড়েছি অ্যারোমেটিক যৌগগুলো 2 নম্বর ধর্ম হচ্ছে প্রতিস্থাপিত উৎপাদ গঠনের সহজতা। এরা অসম্পৃক্ত যৌগ, এদের ডাবল বন্ড আছে, কিন্তু এরা যুত বিক্রিয়া সাধারণত দেয় না, দেয় কিন্তু খুবই কম দেয়। এরা তারও সহজে প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে থাকে। তো অ্যারোমেটিক যৌগগুলো প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রিয়া খুব সহজেই দিয়ে থাকে। তো এটা ছিল অ্যারোমেটিসিটির 2 নম্বর মানে বৈশিষ্ট্য। অ্যারোমেটিক যৌগের 2 নম্বর বৈশিষ্ট্য, খুব সহজে প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে থাকে। তার মানে অ্যারোমেটিক যৌগগুলো খুব সহজে প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে থাকে, এবং অ্যারোমেটিক যৌগগুলো হচ্ছে যে বিকারকগুলো আকর্ষণ করে সেগুলো হচ্ছে ইলেকট্রন আকর্ষী। তো এই কারণে বলা হয় অ্যারোমেটিক যৌগগুলোর বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ এদের বিকারকগুলো ইলেকট্রন আকর্ষী এবং এরা প্রতিস্থাপন বিক্রিয়া খুব সহজে দিয়ে থাকে। তাই বলা হয় এর বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, অর্থাৎ অ্যারোমেটিক যৌগগুলোর বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। অলরাইট, তাহলে আমরা লিখে নিই অ্যারোমেটিক যৌগগুলোর বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি। অ্যারোমেটিক যৌগগুলোর বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এরা অবশ্যই মানে বেশিরভাগ বিক্রিয়াগুলো যেগুলো দিয়ে থাকে সেগুলো অবশ্যই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, কিন্তু এরা যে যুত বিক্রিয়া একেবারে দেয় না এরকম না। যুত বিক্রিয়া দিয়ে থাকে কিন্তু সেটা কম, মানে প্রতিস্থাপন বিক্রিয়ায় সাধারণত বেশি দিয়ে থাকে। যুত বিক্রিয়া দিয়ে থাকে কিন্তু যুত বিক্রিয়ার পরিমাণটা কি হয়? কম হয় ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার থেকে। তো কিছু যুত বিক্রিয়াও দিয়ে থাকে, কারণ এর কি থাকে? পাই বন্ড থাকে। আমরা দেখেছি অ্যারোমেটিক যৌগগুলোতে পাই বন্ড থেকে অতিরিক্ত তাপমাত্রা দিলে দেখা যায় পাই বন্ধনগুলো ভেঙে যায়। অতিরিক্ত তাপমাত্রায় অথবা অতিরিক্ত প্রেসারে এই পাই বন্ধনগুলো ভেঙে যায়। তখন এই পাই বন্ধন যখন ভাঙে তখন যুত বিক্রিয়া দিয়ে থাকে। তো মানে তবে এরা অল্প পরিমাণে যুত বিক্রিয়া দিয়ে থাকে, বেশি পরিমাণে দেয় না। তো আমরা সর্বপ্রথম যে কয়টা যুত বিক্রিয়া দিয়ে থাকে অ্যারোমেটিক যৌগগুলো সেগুলো দেখি। তো অ্যারোমেটিক যৌগের যুত বিক্রিয়া, অ্যারোমেটিক যৌগের যুত বিক্রিয়া, তাহলে আমরা মানে মেইনলি এখানে বেনজিন নিয়ে আলোচনা করা হয়েছে। তো বেনজিনের যুত বিক্রিয়া কি? তো 1 নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন। তো এখানে কি করা হয়? এখানে বেনজিন নেওয়া হয়। এখানে বেনজিন নেওয়া হয়। বেনজিনের সাথে হাইড্রোজেনকে কি করা হয়? যুক্ত করা হয়। কিভাবে যুক্ত করা হয়? এখানে তাপমাত্রা দেওয়া হয় তোমার নিকেল পরমাণুর উপস্থিতিতে 200°C তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। তখন কি হয়? তোমার বেনজিনের আসলে মূল গঠন কেমন? বেনজিনের মূল গঠন এরকম, এখানে একটা কার্বন, 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 এরকম। তারপর কি থাকে? একটা করে হাইড্রোজেন থাকে আর ডাবল বন্ড থাকে এরকম। এখানে একটা ডাবল বন্ধন, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড।
এখানে থাকে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে কি থাকে, একটা করে হাইড্রোজেন থাকে। তো এটা হচ্ছে বেনজিনের গঠন। এখন এটার সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি, কারণ কি করছি, যখন এটাকে তাপমাত্রা প্রয়োগ করা হয় তখন এই যে পাই বন্ধনগুলো ভেঙে যায়। পাই বন্ধনগুলো যখন ভেঙে যায় তখন দেখো প্রত্যেকটা কার্বনে একটা করে হাত উন্মুক্ত হচ্ছে, এটাতেও একটা করে, এটাতেও একটা হাত উন্মুক্ত হবে। এই পাই বন্ধন যদি ভেঙে যায়, এই পাই বন্ধন যদি ভেঙে যায়, লেটস সাপোজ এই পাই বন্ধনটা ভেঙে গেল এখানকার, ঠিক আছে, এখানকার পাই বন্ধন ভেঙে গেল, তাহলে তুমি দেখো কার্বনের হাত পূরণ করো, এই দুইটা কার্বনের হাত পূরণ করো, যে দুইটা কার্বনের মাঝে পাই বন্ধন ভেঙে গেছে, এর কয়টা হাত, একটা, দুইটা, তিনটা হাত, তার মানে আরেকটা হাত ফাঁকা আছে। এটার দেখো একটা হাত, দুইটা হাত, হাইড্রোজেনের সাথে একটা, মানে আরেকটা হাত ফাঁকা আছে। তো এই যে পাই বন্ধনগুলো যখন অতিরিক্ত তাপমাত্রায় ভেঙে যায় তখন তোমার প্রত্যেকটা কার্বনে একটা করে হাত উন্মুক্ত হয়। তো আমরা যেটা বুঝতে পারছি যে অতিরিক্ত তাপমাত্রায় যখন এই যে বেনজিনের পাই বন্ধনগুলো ভেঙে যাবে তখন প্রত্যেকটা কার্বনে একটা করে হাত উন্মুক্ত হবে, প্রত্যেকটা কার্বনে তখন একটা করে হাইড্রোজেন যুক্ত হতে পারবে। এখন বেনজিনে কয়টা কার্বন আছে, 6টা কার্বন, মানে 6টা হাইড্রোজেন যুক্ত হতে পারবে। তার মানে এখানে আমরা যদি 3 দিই তাহলে 6টা হাইড্রোজেন, এখন 6টা হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে পাই বন্ধনগুলো থাকলো না। আর বেনজিনের পাই বন্ধনগুলো কি হয়, সঞ্চরণশীল হয়, তাহলে সঞ্চরণশীল পাই ইলেকট্রনগুলো আর থাকছে না, তখন সেটা কিসে পরিণত হবে, তখন সেটা সাইক্লোহেক্সেনে পরিণত হবে। সাইক্লোহেক্সেন, বেনজিন আর থাকবে না, সাইক্লোহেক্সেনে পরিণত হলো, সরি এখানে মিডলের গোলা থাকবে না, এটা কিসে পরিণত হলো, সাইক্লোহেক্সেন। তাহলে বেনজিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় কি তৈরি হয়, সাইক্লোহেক্সেন তৈরি হয়, সাইক্লোহেক্সেন। এটা পড়লাম আমরা বেনজিনের বা অ্যারোমেটিক যৌগের জোট বিক্রিয়া। আর আমরা অ্যারোমেটিক যৌগ বলতে শুধুমাত্র বিক্রিয়াতে আমরা বেনজিনই ব্যবহার করে থাকবো বেশিরভাগ। এবার আমরা হ্যালোজেন সংযোজন বিক্রিয়া দেখব। হ্যালোজেন সংযোজন সেম একেবারে হাইড্রোজেনের মতোই, শুধুমাত্র এখন হ্যালোজেন থাকবে। হ্যালোজেন সংযোজন, তো এখানে কি, এখানে হচ্ছে বেনজিন, বেনজিনের সাথে হ্যালোজেন যেমন ক্লোরিন, এটা কয় অণু নিতে হবে, অবশ্যই ক্লোরিনকে নিতে হবে 3 অণু, তাহলে 3 দুগুণ 6, 6টা কার্বনে গিয়ে 6টা ক্লোরিন যুক্ত হবে। সূর্যালোকের উপস্থিতিতে, এটা হচ্ছে সিমিলার টাইপ, যে আমরা যেটা পড়েছিলাম অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়ার মতোই এখানে সূর্যালোকের উপস্থিতিতে, মানে সূর্যের আলোক থাকবে, সূর্যালোক 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 সূর্যালোক, মানে এখানে সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরিনের সাথে বেনজিন বিক্রিয়া দিয়ে কি তৈরি করে, যে তোমার পাই বন্ধনগুলো ভেঙে যায়, তখন 6টা কার্বনে 6টা ক্লোরিন গিয়ে যুক্ত হয়, তখন কি তৈরি হবে, ষড়ভুজ বৃত্ত হয়ে যায় কেন, সরি, এখানে তৈরি হবে, এখানে একটা ক্লোরিন, 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 ক্লোরিন গুলো এভাবে যুক্ত হবে, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। সো এই যে ওখানে 6টা হাইড্রোজেন যুক্ত হয়েছিল, এখন হাইড্রোজেনের জায়গায় শুধুমাত্র ক্লোরিন যুক্ত হয়েছে, তাইলে এটাকে কি বলা হবে বলতো, এটাকে বলা হয়, এর নাম হচ্ছে গ্যামাক্সিন। এটা একটা পাউডার, ঠিক আছে, এই যৌগটা হচ্ছে একটা পাউডার, এটাকে বলা হয় গ্যামাক্সিন পাউডার, এটা হচ্ছে এর বাণিজ্যিক নাম। তো গ্যামাক্সিন পাউডার খুবই ইম্পর্টেন্ট একটা যৌগ, এটা মাথায় রাখতে হবে, তাহলে এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। গ্যামাক্সিন পাউডার কিভাবে তৈরি হয় এরকম প্রশ্ন আসতে পারে, এরকম প্রশ্ন আসে আর কি, কোশ্চেন ব্যাংক ঘাটলেই পাবা। তো হ্যালোজেনের সংযোজন বিক্রিয়ায় দুইটা বিক্রিয়া দেখলাম, একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজনে কি হয়, বেনজিনের সাথে হাইড্রোজেন সংযোজনে সাইক্লোহেক্সেন উৎপন্ন হয়, বেনজিনের সাথে হ্যালোজেন সংযোজন অর্থাৎ ক্লোরিনের সংযোজনে গ্যামাক্সিন উৎপন্ন হয়, গ্যামাক্সিন পাউডার। আচ্ছা,
আমরা অ্যালকিন ও অ্যালকাইনের বিক্রিয়া দেখছি, ওজন সংযোজন বিক্রিয়া দেখছি। তো এখানেও মানে ওজন গ্যাস যেটা O3, এটা ওটার সংযোজন বিক্রিয়া এখানেও আছে। তো এখানের এই বিক্রিয়াকে বলা হয় ওজোনায়ন বিক্রিয়া। তো এখন আমরা ওজোনায়ন বিক্রিয়া দেখব, অর্থাৎ বেনজিনের সাথে এখন আমরা কি যুক্ত করব? ওজন গ্যাস। ওজন গ্যাস হচ্ছে আমরা যে অ্যালকিন আর অ্যালকেনের সাথে যেমন ভাবে যুক্ত করছিলাম, সিমিলার এখানেও তেমনই। এবার দেখব আমরা ওজোনাইন। এটাও এক ধরনের সংযোজন বিক্রিয়া, শুধুমাত্র ওখানে যেমন হাইড্রোজেন আর ক্লোরিন যুক্ত হলে এখানে ওজোন গ্যাস যুক্ত হবে। তো কি নেওয়া হয়? প্রথমত বেনজিন, বেনজিনের সাথে তোমার নেওয়া হয় ওজন O3, বেনজিনের সাথে নেওয়া হয় ওজন O3। এখন বেনজিনের সংকেত কি? বেনজিনের আমরা যদি সংকেত পড়ি C6H6। আমরা যদি গাঠনিক সংকেত দেখি বেনজিনের, তাহলে কার্বন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম। ভালো হয়নি আঁকা, ভালো করে আঁকি। গাঠনিক সংকেত এরকম, কার্বন এখানে একটা, এখানে একটা, গাঠনিক সংকেত থাকছে কার্বনের, বেনজিনের এরকম। প্রত্যেকটাতে কি থাকে? একটা করে হাইড্রোজেন থাকে। হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এখন এটার সাথে যখন আমরা কি যুক্ত করি, এটার সাথে আমরা কি যুক্ত করছি? O3, ওজন, ওজন যুক্ত করছি। তো এটার সাথে যখন ওজন যুক্ত হয় তখন মানে ওই যে আমরা পড়ছিলাম, এটার সাথে যখন ওজন যুক্ত হয় আমরা পড়ছিলাম এই যে ডাবল বন্ডের মাঝখানে একটা পঞ্চভুজাকৃতির গঠন তৈরি করে তিনটা অক্সিজেন একসাথে মিলে। তো এখানে তিনটা কি দেওয়া আছে? তিনটা ডাবল বন্ড আছে, অর্থাৎ এখানে ওজন ইউজ করা হয় 3 অণু। তো এক অণু ওজন এসে এই যে এইখানে এই দুইটা কার্বনের মধ্যে, এই দুইটা কার্বনের মধ্যে, এই দুইটা কার্বনের যেখানে যেখানে ডাবল বন্ড আছে এখানে একটা ষড়ভুজাকৃতির গঠন তৈরি, পঞ্চভুজাকৃতির গঠন তৈরি করবে। গঠনটা কেমন হয়? গঠনটা এরকম আমরা দেখেছি ইয়েতে, অ্যালকিন ও অ্যালকেনে দেখছি পঞ্চভুজাকৃতির গঠন এরকম হয়, পঞ্চভুজ, এবং এই যে দুই কোণায় দুইটা কার্বন থাকে আর তিন কোণায় তিনটা অক্সিজেন থাকে। তো এখানেও এরকম একটা পঞ্চভুজাকৃতির গঠন তৈরি করবে। এরকম গঠন তৈরি করবে। এখন এখানে কি হয়? এই যে এই অংশটুকু আর এই অংশটুকু একটা যৌগ গঠন করে। এখন এই অংশটুকু মিলে কি যৌগ গঠন করছে একবার চিন্তা করো। দেখো এটুকু কি? এটুকু হচ্ছে CHO। দেখো CHO, এর সাথে বন্ধন আকারে আছে CHO। তার মানে কি গঠন করছে? CHO অ্যালডিহাইড মূলক যুক্ত একটা গঠন করছে, একটা জিনিস গঠন করছে। আমি একটু দেখাই। এই যে এটুকু কত? CHO। এটুকু কি? এটুকু হচ্ছে সরি, এই অক্সিজেনের সাথে এটুকু CHO। তাহলে CHO এরকম গঠন করছে, CHO এরকম একটা জিনিস গঠন করছে। তাহলে এরকম কয়টা আছে বলো তো? 3টা আছে। যে এইটা আর এটা মিলে একটা, আবার দেখো এইটা আর এটা মিলে একটা, এরকম 3টা গঠন তৈরি করছে। তো আমরা এখানে পাচ্ছি আসলে কি? 3 অণু CHO। ওই জিনিসটা পাচ্ছি আমরা কয় অণু? 3 অণু। তো যখন বেনজিনের সাথে ওজনের বিক্রিয়া ঘটে তখন কি উৎপন্ন হয়? 3 অণু CHO। এটাকে বলা হয় গ্লাইঅক্সাল। এটাকে কি বলা হয়? গ্লাইঅক্সাল। খুবই গুরুত্বপূর্ণ।
বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো ওজোন আয়ন বিক্রিয়া অর্থাৎ ওজোন আয়ন বিক্রিয়া কি, বেনজিনের সাথে ওজনের সংযোজন, এই বিক্রিয়া হচ্ছে ওজোন আয়ন বিক্রিয়া। তো ওজোন আয়ন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। আশা করি বুঝতে পারছো। আরেকবার রিক্যাপ করি, ওজোন আয়ন বিক্রিয়া হচ্ছে বেনজিনের সাথে ওজনের বিক্রিয়া। আমরা যেমন ভাবে ওই যে অ্যালকিন ও অ্যালকাইনে ওজনকে সংযোজন করছিলাম না, ডাবল বন্ডের সাথে পঞ্চভুজাকৃতির একটা গঠন তৈরি করে, এখানেও সেম বেনজিনে যেমন তোমার হচ্ছে ডাবল বন্ড থাকে, ওখানে পঞ্চভুজাকৃতির একটা গঠন তৈরি হয়, এরপর কি হয়, আলাদা হয়ে যায়, যেভাবে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গ্লাইঅক্সাল তৈরি করে। এখানে 3টা গ্লাইঅক্সাল তৈরি হবে, কারণ কি এখানে 3টা ডাবল বন্ড ছিল। তাহলে 3 দুগুণ 6টা কার্বন, আর বেনজিনে ছিল 6টা কার্বন। তো এভাবে গ্লাইঅক্সাল তৈরি হয় ওজোন আয়ন বিক্রিয়ায়। তো আমাদের মানে বেনজিনের সংযোজন বিক্রিয়া অর্থাৎ অ্যারোমেটিক যৌগের সংযোজন বিক্রিয়া সাধারণত আমাদের এই 3টাই ছিল। আরেকটা বিক্রিয়া আছে সংযোজন বিক্রিয়া না, এটাকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া এক প্রকার। এটা হচ্ছে তোমার উডস-ফিটিক বিক্রিয়া। উডস-ফিটিক বিক্রিয়া, এটা টলুইনের প্রস্তুতি। টলুইনও এক ধরনের হচ্ছে কি অ্যারোমেটিক যৌগ। তো এটা হচ্ছে একটা বিশেষ বিক্রিয়া অ্যারোমেটিক যৌগের, তো আমরা এখানে পড়ে ফেলি উডস-ফিটিক বিক্রিয়া। উডস-ফিটিক বিক্রিয়া কি, আমরা উডস বিক্রিয়া দেখছিলাম না অ্যালকেনের ক্ষেত্রে উডস বিক্রিয়া, সেখানে কি হয় বলতো, সেখানে 2 অণু অ্যালকাইল হ্যালাইড 2 অণু সোডিয়ামের সাথে কি করে, ড্রাই ইথার মানে শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি তৈরি করে, উচ্চতর অ্যালকেন তৈরি করে, এই যে এটা আর আর দুইটা মিলে, আর কি তৈরি হয়, 2 অণু সোডিয়াম হ্যালাইড। এটা ছিল উডস বিক্রিয়া। এটা কি ছিল, এটা ছিল উডস বিক্রিয়া, শুধুমাত্র উডস বিক্রিয়া। এটা কিন্তু ইয়া করা যাবে না, গোলমাল করা যাবে না। এটা ছিল উডস বিক্রিয়া। আমরা পড়ছি উডস ফিটিক বিক্রিয়া, ঠিক আছে, আমরা পড়ছি কি উডস ফিটিক বিক্রিয়া। উডস ফিটিক বিক্রিয়া কি, উডস ফিটিক বিক্রিয়া প্রায় এটার কাছাকাছি কিন্তু একটু আলাদা আছে। এখানে বেনজিন এখানে নেওয়া হয় তোমার, যে এখানে নেওয়া হয় কি অ্যালকাইল হ্যালাইড, আর এখানে নেওয়া হয় বেনজাইল হ্যালাইড। বেনজাইল হ্যালাইড মানে যে এখানকার যে কার্বনটা আছে, এখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এখানে এসে কি যুক্ত হয়েছে, এখানে এসে একটা হ্যালোজেন পরমাণু যুক্ত হয়েছে। তো এটাকে বলা হয় বেনজেন হ্যালাইড। আর ওইখানে নেওয়া হয় কি অ্যালকাইল হ্যালাইড। এখানেও 2 অণু সোডিয়াম নেওয়া হয়, এখানেও 2 অণু সোডিয়াম নেওয়া হয়, 2 অণু সোডিয়াম নেওয়া হয়। এখন আমরা দেখো এইখানে নিছিলাম 2 অণু অ্যালকাইল হ্যালাইড, তাই না, আর এখানে আমরা নিচ্ছি 1 অণু বেনজাইল হ্যালাইড। তো 1 অণু বেনজাইল হ্যালাইডের সাথে তাহলে 2 অণু নিতে হয় উডস বিক্রিয়ায়, তো এখানে 2 অণুই নিব আমরা জৈব যৌগটা। তো এখানে আরেক অণু নেওয়া হয় তোমার, আরেক অণু নেওয়া হয়, এই যে এটা কি, এটা অ্যালকাইল হ্যালাইড। এক অণু নেওয়া হয় বেনজাইল হ্যালাইড, আরেক অণু নেওয়া হয় অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডটা অবশ্যই এখানে ব্রোমিন থাকতে হবে কিন্তু, ঠিক আছে। এখানে মানে এখানে উডসফিটিক বিক্রিয়াটা হচ্ছে একটা স্পেসিফিক বিক্রিয়া, এখানে ব্রোমিনই থাকতে হয় হ্যালোজেনের জায়গায়। তো কি না হয়, উডস বিক্রিয়ার সাথে তুলনা করো, প্রথমত একটা বেনজাইল হ্যালাইড, আর কোনো কি অ্যালকাইল হ্যালাইড, আর 2 অণু সোডিয়াম, ওখানেও শুষ্ক ইথার লাগে, এখানেও কি লাগে, এখানেও শুষ্ক ইথার লাগে, সেম জিনিস, শুষ্ক ইথার, ড্রাই ইথার, ড্রাই ইথার, শুষ্ক ইথার। এর উপস্থিতিতে বিক্রিয়া করে কি হয়, এখানে ব্রোমিনটা প্রতিস্থাপিত হয় CH3 দ্বারা, এটা দ্বারা এই ব্রোমিন কি হয়, প্রতিস্থাপিত হয়, এই দুইটা কি হয়, এক্সচেঞ্জ হয়, এটা প্রতিস্থাপিত হয়। আর যে 2 অণু ব্রোমিন আছে এটা সোডিয়ামের সাথে চলে যায়, তখন কি উৎপন্ন হয়, এখানে এসে উৎপন্ন হয়, এখানে এসে উৎপন্ন হয় CH3, মানে এই ব্রোমিনটাকে CH3 প্রতিস্থাপন করলো, এবং 2 অণু সোডিয়াম ব্রোমাইড। তো এটাকে কি বলা হয় বলতো, এটাকে বলা হয় টলুইন, যেটা তৈরি হলো এটাকে কি বলা হয়, টলুইন। বেনজিনের উপর CH3 মূলক থাকলে সেটাকে কি বলা হয়, টলুইন বলা হয়। তো টলুইন তৈরির বিক্রিয়া হচ্ছে উডস-ফিটিক বিক্রিয়া। উডস-ফিটিক বিক্রিয়ার সাহায্যে কি তৈরি করা হয়, টলুইন তৈরি করা হয়। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, দেখবো মানে কোশ্চেন ব্যাংক অনেক আছে এই বিক্রিয়াটা। অলরাইট, তাহলে আমরা
হচ্ছে অ্যারোমেটিক যৌগের যোগ বিক্রিয়া পড়ে ফেলছি, অ্যারোমেটিক যৌগের একটা প্রতিস্থাপন বিক্রিয়াও পড়ে ফেললাম। এটা একটা বিশেষ ধরনের বিক্রিয়া, উডস-ফিটিক বিক্রিয়া। এখন অ্যারোমেটিক যৌগের কেন্দ্র আকর্ষী বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি অ্যারোমেটিক যৌগের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াতে চলে যাব। অফিসিয়ালি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াতে মানে বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া চলে আসছে, যে বিক্রিয়াগুলো বেশি পরিমাণে দিয়ে থাকে অ্যারোমেটিক যৌগগুলো। তো অ্যারোমেটিক যৌগের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যারোমেটিক যৌগগুলোর ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অনেক কয় ধরনের আছে। একটা পারলে সবগুলোই পারা যাবে। সবগুলোর মেকানিজম একই রকম, একই মেকানিজমে সবগুলো বিক্রিয়াই দিয়ে থাকে, সবগুলো একই মেকানিজমে বিক্রিয়া দিয়ে থাকে। প্রথমে আমরা পড়ব মানে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, মানে এদের অ্যারোমেটিক যৌগের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াকে বলা হয় ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এই বিক্রিয়াগুলোকে কি বলা হয়? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। তো সর্বপ্রথম আমরা পড়ব ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। তো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন কি? এখানে কি করা হয়, এখানে এক অণু বেনজিন নেওয়া হয়, বেনজিনের সাথে তোমার CH3Cl নেওয়া হয় এবং এখানে প্রভাবক হিসেবে নেওয়া হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখানে উৎপন্ন হয় CH3, মানে এটা কি টলুইন উৎপন্ন হয় প্লাস HCl। এখানে কি হলো একটু দেখো, এই যে এই CH3টা প্রতিস্থাপিত হয়ে এইখানে গেল, আর Clটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে, Clটা এখানে যে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়েছে, এখান থেকে যে হাইড্রোজেন একটা প্রতিস্থাপিত হয়েছে সেটা এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করলো? হাইড্রোজেন ক্লোরাইড। এখন এই বিক্রিয়াটার মেকানিজম আমাদের পড়া লাগবে। বিক্রিয়াটার মেকানিজম যদি আমরা জানি তাহলে ফ্রিডেল ক্রাফটের যত ধরনের বিক্রিয়া আছে সবগুলো আমরা পারবো। আপাতত আমরা কি বুঝলাম? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এখানে কেন বলা হয়? এই যে CH3 একটা কি মূলক বলতো? এটা একটা অ্যালকাইল মূলক। CH3 একটা অ্যালকাইল মূলক না, এখানে অ্যালকাইল মূলক গিয়ে যুক্ত হয়েছে বেনজিনের সাথে, তাই এটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এখন এটার মেকানিজম আমরা জানি। মেকানিজম, এই বিক্রিয়াটা আসলে কিভাবে ঘটে সেটা হচ্ছে মেকানিজম। প্রথম ধাপে এই বিক্রিয়া একেবারে প্রথম ধাপকে বলা হয় আক্রমণকারী বিকারক তৈরি। প্রথম ধাপের যে বিক্রিয়াটা হয় সেখানে আক্রমণকারী বিকারক তৈরি হয়, তাই 1 নাম্বার ধাপ 1 হচ্ছে আক্রমণকারী বিকারক তৈরি। আক্রমণকারী বিকারক তৈরি মানে যে বিকারকটা বেনজিনকে আক্রমণ করবে সেটা তৈরি। তো এখানে কিভাবে তৈরি হচ্ছে আক্রমণকারী বিকারক? দেখো আমরা এখানে কি ব্যবহার করছি, আমরা এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করছি প্রভাবক হিসেবে। কেন ব্যবহার করছি? আসলে এখানে কি হয়, CH3Cl এটার সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করে? বিক্রিয়া করে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড গঠন করে। ঠিক আছে, আরেকটা ক্লোরিন অ্যালুমিনিয়াম নিয়ে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড গঠন করে, যে ক্লোরিনটা নিল। তাহলে কি তৈরি হবে? ক্লোরিনটা যদি চলে যায় তাহলে অবশ্যই ঋণাত্মক চার্জ নিয়ে গেছে ক্লোরিন, যেহেতু অধিক তড়িৎ ঋণাত্মক CH3 থেকে, আর তাহলে এটা কি হলো CH3+। এটাই হচ্ছে আক্রমণকারী বিকারক, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আক্রমণকারী বিকারক। তাহলে আমরা কি করলাম? প্রথম ধাপে আক্রমণকারী বিকারক তৈরি করলাম। দ্বিতীয় ধাপের নাম হচ্ছে সিগমা জটিল গঠন। দ্বিতীয় ধাপের বিক্রিয়ার নাম হচ্ছে কি? সিগমা জটিল গঠন। প্রথমবার একটু কঠিন লাগতে পারে, বারবার রিভিশন দিলে এগুলো ঠিক হয়ে যাবে। দ্বিতীয় ধাপ হচ্ছে সিগমা জটিল গঠন। বুঝতে হবে, প্রথমে ভালো করে বুঝতে হবে, তারপর বারবার রিভিশন দিতে হবে জিনিসগুলো। সিগমা জটিল গঠন
এখানে কি হয়, যে আক্রমণকারী বিকারকটা তৈরি হলো সেটা কি করে, বেনজিনকে আক্রমণ করে উইদাউট এনি পারমিশন, সে কি করে, হুট করে আক্রমণ করে। তো বেনজিনকে যখন মানে এটা CH3+ এটা সে আক্রমণ করে, তখন বেনজিনের কোনটাকে আকর্ষণ করে আক্রমণ করছে বলতো, এই যে সঞ্চরণশীল পাই ইলেকট্রনকে আকর্ষণ করে আক্রমণ করে। তো এখানে একটা মানে জটিল একটা গঠন তৈরি হয়, তাই এটাকে বলা হয় সিগমা জটিল গঠন। একটা সিগমা মানে এখানে কি হয়, এই যে এরকম একটা গঠন তৈরি হয়, দেখো খুবই জটিল একটা গঠন তৈরি হয়। মানে বেনজিনের পুরো চক্রটা থাকে না, মানে বেনজিনের যে ইয়েটা সঞ্চরণশীল ইলেকট্রন ছিল সেটা পুরো চক্রেই কি সঞ্চরণশীল ছিল, কিন্তু এখন আর পুরো চক্রে থাকে না, আংশিক সঞ্চরণশীল হয়ে থাকে। কি হয়ে থাকে, আংশিক সঞ্চরণশীল। এবং এর যে এখানকার যে পাই বন্ধনটা আছে, মানে পাই বন্ধনটা তিনটা ছিল, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, মানে এখানকার পাই বন্ধনটা শুধুমাত্র ভেঙে যায়। তার মানে কি, উপরে উপরে এই যে এইটুকু অংশে ইলেকট্রন সঞ্চরণশীল না, শুধুমাত্র ইলেকট্রন এইটুকু অংশে সঞ্চরণশীল, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, এটা দ্বারা শুধুমাত্র এটা বোঝাচ্ছে। একটা এখানে তোমার বেঞ্জিনে তিনটা পাই বন্ধন আছে, একটা পাই বন্ধন ভেঙে গেছে, তাহলে উপরের পাই বন্ধনটা যদি ভেঙে যায় তাহলে ইলেকট্রন শুধুমাত্র এটুকুতে সঞ্চরণশীল, উপরের টুকুতে সঞ্চরণশীল নয়। এবং এখানে যেহেতু পাই বন্ধন ভেঙে গেছে, তাহলে প্রথম কার্বনে দুইটা হাত উন্মুক্ত হয়েছে, তাহলে এইখানে একটা হাইড্রোজেন আছে আর একটা CH3 এসে যুক্ত হলো। ঠিক আছে, এইটা কি করে, এই যে আক্রমণকারী বিকারক এর যে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে, এটা যেহেতু ধনাত্মক চার্জ বিশিষ্ট, তাহলে এটা ইলেকট্রোফাইল বিকারক। ধনাত্মক চার্জগুলোকে আকর্ষণ করে, এখানে এসে এর হচ্ছে ঋণাত্মক চার্জগুলোকে আকর্ষণ করে, মানে পাই বন্ধনগুলোকে আকর্ষণ করে, পাই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে বেঞ্জিনের এই যে ঘুরতে থাকে ইলেকট্রনগুলো আছে, এটা বিকৃতি করে দেয়, বিকৃতি করে প্রথম কার্বন এসে যুক্ত হয়। এই গঠনটাকে বলা হয় সিগমা জটিল গঠন, সিগমা জটিল গঠন। তো দ্বিতীয় ধাপে এরকম সিগমা জটিল গঠন হয়। তৃতীয় ধাপে কি হয়, তৃতীয় ধাপে এই হাইড্রোজেনটা কি হয়, প্রতিস্থাপিত হয়ে একবারে চলে যায়। 3 নাম্বার হচ্ছে প্রতিস্থাপিত উৎপাদ গঠন। 3 নাম্বার ধাপ হচ্ছে প্রতিস্থাপিত উৎপাদ গঠন বা প্রোটন অপসারণ। প্রোটন অপসারণ, এই যে হাইড্রোজেন প্লাস কি, হাইড্রোজেন প্লাস প্রোটন না, হাইড্রোজেন প্লাস কি, প্রোটন। তো এখানে প্রোটন শুধুমাত্র অপসারিত হয়, এই যে সিগমা জটিল গঠন বিশিষ্ট বেনজিন আংশিক আংশিক ভাবে চলবে। হাইড্রোজেন CH3, এটা সাথে যে প্রথম ধাপে উৎপন্ন হয়েছিল কি, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন। এটা এখানে আসে, আসার পর এই যে এই হাইড্রোজেন আর এই যে এখানে থাকে একটা ক্লোরিন, এই দুইটা মিলে কি তৈরি করে, এখানে দুইটা মিলে তৈরি করে HCl, আর সাথে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড থেকে যায়। তো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড প্রভাবকের সঙ্গে হচ্ছে সেটা বিক্রিয়া শেষে আগে যেমন ছিল তেমনই থেকে গেল। তো এই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যেভাবে ছিল সেভাবে থেকে গেল। সাথে তাহলে কি শুধুমাত্র এখানে CH3 থাকলো, তাহলে বেনজিনটা আগের মতো হয়ে থাকলো, শুধুমাত্র কি হলো, হাইড্রোজেনটা অপসারিত হলো, এখানে কি CH3। এভাবে অ্যালকাইল মূলক সংযোজন হলো, এখানে কি যুক্ত হলো, অ্যালকাইল মূলক সংযোজন হলো, এটা তৈরি হলো টলুইন। তো এইভাবে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হয়, যে কোনো অ্যালকাইল মূলক আমরা এভাবে তৈরি করতে পারবো। তাহলে আমরা বিক্রিয়াটা একবার রিক্যাপ করি। আমরা পড়ছি অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অ্যারোমেটিক যৌগের, এদেরকে বলা হয় ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। তো সর্বপ্রথম আমরা পড়ছি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, মানে অ্যালকাইল মূলক আমরা বেনজিন বলয়ে যুক্ত করলে সেটা হবে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এখানে কি করা হয়, একনো বেনজিনের সাথে একনো অ্যালকাইল হ্যালাইড মূলক নেওয়া হয় এবং সেটাতে প্রভাবক হিসেবে থাকে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তো সেখান থেকে কি হয়, সেখান থেকে অ্যালকাইল মূলকটা গিয়ে বেনজিনের যে প্রথম কার্বনের যে হাইড্রোজেনটা আছে সেটাকে অপসারণ করে কি তৈরি করে, টোলুইন তৈরি করে। ঠিক আছে, টোলুইন তৈরি করে, মানে যে অ্যালকাইল মূলকটা তুমি ক্লোরিনের আগে ইউজ করছো সেটা গিয়ে এখানে যুক্ত হবে,
আর সাথে কি এখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে, সেই হাইড্রোজেনটা এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে। এই বিক্রিয়াটা আমরা মানে মুখস্থ রাখবো আর কি, ঠিক আছে, কিন্তু এই বিক্রিয়ার পেছনে যে মেকানিজম গুলো আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে। কি মেকানিজম আছে? প্রথম ধাপে কি তৈরি হয়? আক্রমণকারী বিকারক, মানে যেটা বেনজিনকে আক্রমণ করবে সেটা তৈরি হয়। সেটা কিভাবে তৈরি হয়? সেটা যে যেটা তুমি নিছো অ্যালকাইল হ্যালাইড, সেটার সাথে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড তৈরি করে, এবং এই CH3 এটা CH3+ হিসেবে তৈরি হয়। এটা হচ্ছে কি আক্রমণকারী বিকারক। এখন আক্রমণকারী বিকারক মানে বেনজিন রে আক্রমণ করে একেবারে ফেলাবেলা করে ফেলে। এরপর যে এরকম ছিল মানে পুরো পুরো চক্র জুড়েই ইলেকট্রন গুলো ঘুরতেছিল, তাই না? কিন্তু একটার আংশিক পরিমাণ মানে এখানে যে কার্বনটা আছে আর এখানে যে কার্বনটা আছে, এর যে পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রনটা আংশিক পরিমাণ মানে হয়ে যায়, পাই বন্ধনটা আংশিক পরিমাণ ভেঙে যায়। তখন কি হয়? এই যে এই পুরো চক্র জুড়ে আর ইলেকট্রন সঞ্চরণশীল থাকে না, আংশিক সঞ্চরণশীল হয়ে পড়ে, ঠিক আছে, আংশিক সঞ্চরণশীল হয়ে পড়ে। এটাকে আকর্ষণ করে, এই এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে এরকম অবস্থা করে ফেলে বেনজিনের। তখন বেনজিনের এই যে প্রথম কার্বনে এসে CH3 যুক্ত হয়ে মানে এই কাজটা করে। তো এই যে গঠনটা, এই গঠনটাকে বলা হয় সিগমা জটিল গঠন। এই যে গঠনটা দেখছো, এই গঠনটাকে বলা হয় সিগমা জটিল গঠন। এখন তৃতীয় ধাপে কি হয়? তৃতীয় ধাপে প্রোটন অপসারণ হয়, মানে যে হাইড্রোজেনটা আছে এটা শুধুমাত্র অপসারিত হয়ে যাবে। তো এই যে প্রথম ধাপে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়েছিল, সেটা এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, মানে এই সিগমা জটিল গঠনের সাথে বিক্রিয়া করে এই হাইড্রোজেনটা এখানকার যে একটা এক্সট্রা ক্লোরিন এটা নিয়ে চলে যায়, HCl তৈরি হলো। আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যেটা প্রভাবিত হয়েছিল বিক্রিয়া শেষে ওটাই থেকে গেল, এবং আমরা কি পেলাম? টলুইন পেলাম। এইভাবে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হয়ে থাকে। এখন আমরা পড়ব ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। আমরা যদি অ্যালকাইলেশন বুঝি, অ্যাসাইলেশন নিজে নিজে অ্যান্সার করা যাবে। ফ্রিডেল ক্রাফট 2 নম্বর বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, 2 নম্বর বিক্রিয়া হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন তো অ্যালকাইলেশনে আমরা অ্যালকাইল মূলক যুক্ত করছি, এখন অ্যাসাইলেশনে অ্যাসাইল মূলক যুক্ত করব। অ্যাসাইল মূলক হচ্ছে এটা, ঠিক আছে, অ্যাসাইল মূলক হচ্ছে CH3CO, এটাকে বলা হয় অ্যাসাইল মূলক। এটাকে কি বলা হয়? অ্যাসাইল মূলক। তো অ্যাসাইলেশনে অ্যাসাইল মূলক যুক্ত করা হয়, তাই এটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এখানে কি করা হয়? সেম আগের মতোই বেনজিন বেনজিনের সাথে অ্যাসাইল মূলক CH3COOCl নেওয়া হয়। এখানে প্রভাবক হিসেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেওয়া হয়। তাই এই যে একই রকম ধাপে 3টা ধাপ আছে, একটা হচ্ছে কি ফ্রিডেল, একটা হচ্ছে আক্রমণকারী বিকারক তৈরি, আক্রমণকারী বিকারক এটা তৈরি হবে। যে এই ক্লোরিনটা কি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড তৈরি করবে, আর এটা হবে আক্রমণকারী বিকারক। তারপরে যে কি সিগমা জটিল গঠন করবে, তারপর প্রোটন অপসারণ হয়, এটা আসলে কি এই যে এটার উপর যায় বসবে, আর এখানকার যে হাইড্রোজেনটা আছে সেটা যে ক্লোরিনকে নিয়ে হাইড্রোজেন ক্লোরাইড গঠন করবে। তো সংক্ষেপে আমরা যদি অত মানে ডিপে না যাই, শুধুমাত্র এখান থেকে অ্যান্সার করি যে এই বিক্রিয়াটা দিলে এবং তুমি কিভাবে অ্যান্সার করবা, তাহলে এই অংশটুকু এইখানে যাবে, গিয়ে যুক্ত হবে, এবং হাইড্রোজেন এখান থেকে যে হাইড্রোজেনটা অপসারিত হচ্ছে সেটা এসে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl তৈরি করছে। তাহলে কি উৎপন্ন হচ্ছে? তাহলে উৎপন্ন হচ্ছে এখানে COCH3 আর সাথে HCl। এটাকে বলা হয় অ্যাসিটোফেনন। এটাকে বাণিজ্যিক নামের হচ্ছে অ্যাসিটোফেনন। তো অ্যাসিটোফেনন তৈরির বিক্রিয়া হিসেবেও কোশ্চেন আসতে পারে, তো মানে বাণিজ্যিক নামটা মুখস্থ রাখা প্রয়োজন। এটা ছিল ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, অ্যাসাইল মূলক যুক্ত করেছি। অনুরূপভাবে আমরা ফ্রিডেল ক্রাফট নাইট্রেশন বিক্রিয়াও করতে পারি। ফ্রিডেল ক্রাফট নাইট্রেশন
ফ্রিডেল ক্র্যাফট নাইট্রেশন। এখানে নাইট্রোমূলক এসে যুক্ত হবে, নাইট্রোমূলক, এটা NO2, এটা কি নাইট্রোমূলক। তো এখানে নাইট্রোমূলক এসে যুক্ত হয় বেনজিনের ওই 1 নম্বর কার্বনে, তাই এটাকে বলা হয় ফ্রিডেল ক্র্যাফট নাইট্রেশন। এটা কি মূলক? নাইট্রোমূলক। তো এই ক্ষেত্রে নাইট্রোমূলক যুক্ত হবে। তো এখানে মানে প্রভাবকটা শুধুমাত্র আলাদা, বাকি সবকিছু সেম থাকে। বেনজিন, বেনজিনের সাথে নেওয়া হয় নাইট্রিক অ্যাসিড, এরকম নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কি HNO3, আর নেওয়া হয় সালফিউরিক অ্যাসিড। মানে নাইট্রো যে মূলকটা আছে সেটা এখানে আক্রমণকারী বিকারক হিসেবে কাজ করবে। এইটা আক্রমণকারী বিকারক তৈরি করার জন্য নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়। তো এই আক্রমণকারী বিকারক NO2 প্লাস এটা তৈরি করার জন্যই নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে নেওয়া হয়। তাহলে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে নাইট্রোবেনজিন, ফ্রিডেল ক্র্যাফট নাইট্রেশন, মানে নাইট্রো মূলকটা যুক্ত হলো, সাথে এখানে তৈরি হবে পানি। আমি যদি এটা বিক্রিয়া ভেঙে ভেঙে দেখাই, 1 নম্বর ধাপ কি? এটার 1 নম্বর ধাপ হচ্ছে আক্রমণকারী বিকারক তৈরি। আক্রমণকারী বিকারক তৈরি নাইট্রিক অ্যাসিড আর H2SO4 মিলে আক্রমণকারী বিকারক তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে? H2SO4, নাইট্রিক অ্যাসিডকে আমরা এভাবে লিখতে পারি HONO2। তো HO অংশটুকু কি করে? HO এখান থেকে সালফিউরিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন নিয়ে H2O তৈরি করে। সালফিউরিক অ্যাসিডকে যদি এভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হয় আর কি। সালফিউরিক অ্যাসিড HSO3H, এভাবে লিখলাম। তো এই যে এই HO, এইটা এই H কে নিয়ে কি তৈরি করে? H কে নিয়ে পানি তৈরি করে, H2 পানি তৈরি করলো। তাইলে তোমার কি থাকে? আর নাইট্রো মূলক থাকে, এখানে NO2 নাইট্রো মূলক, এটাই হচ্ছে আমাদের আক্রমণকারী বিকারক। এখানে আর কি থাকে? আর থাকে SO3H-, এটা এখানে একটা মূলক তৈরি হয়। আমাদের এই যে যেখানে যেটা পেয়েছি নাইট্রো মূলক, এটাই আসলে এখানে আক্রমণকারী বিকারক হিসেবে কাজ করছে। এটা হচ্ছে আক্রমণকারী বিকারক, আক্রমণকারী বিকারক। দ্বিতীয় নাম্বার ধাপ কি? দ্বিতীয় নাম্বার ধাপ হচ্ছে সিগমা জটিল গঠন। সিগমা জটিল গঠনে কি হয়? বেনজিন রে একেবারে আকর্ষণ করে, আক্রমণকারী বিকারক যে আছে সে আকর্ষণ করে একেবারে ছেড়া বেড়া করে ফেলে, মানে বাপ্পারাজ করে ফেলে বেনজিন রে। এটা হচ্ছে বেনজিন রে কে আকর্ষণ করতেছে? NO2 প্লাস। এটা NO2 প্লাস মানে পাই ইলেকট্রনগুলো, সঞ্চরণশীল পাই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে বেনজিনের সাথে গিয়ে যুক্ত হয় এবং একটা জটিল গঠন তৈরি করে। সেই জটিল গঠনকে বলা হয় সিগমা জটিল গঠন। তো এখানে একেবারে পুরো বেনজিন চক্র জুড়ে পাই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল থাকে না, সামথিং জায়গা জুড়ে সঞ্চরণশীল থাকে। এখানে এসে যুক্ত হয় কি? NO2 প্লাস, আর আগে এখান থেকে কি ছিল? এখানে ছিল একটা হাইড্রোজেন। এটা হচ্ছে সিগমা জটিল গঠন। 3 নাম্বার ধাপে প্রোটন অপসারণ। 3 নাম্বার ধাপ কি? প্রোটন অপসারণ। 3 নাম্বার ধাপ। তাহলে এখানে সিগমা জটিল গঠন যেটা আছে, এটার সাথে আমাদের প্রথমে যেটা তৈরি হয়েছিল NO2 প্লাস হাইড্রোজেন, প্রথমে যেটা তৈরি হয়েছিল সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে SO3H-, এটার সাথে একটা যদি হাইড্রোজেন এসে যুক্ত হয়, মানে এই হাইড্রোজেনটা এটার সাথে এসে যুক্ত হলো, তাহলে আবার কি তৈরি হলো? সালফিউরিক অ্যাসিড তৈরি হলো। সালফিউরিক অ্যাসিড প্রথমে কি হিসেবে নেওয়া হয়েছিল? প্রভাবক হিসেবে। বিক্রিয়া শেষে প্রভাবক এসেই বের হয়ে গেল। আর সাথে এখানে কি পেলাম আমরা? সাথে আমরা পেলাম নাইট্রোবেনজিন।
তো এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট নাইট্রেশন বিক্রিয়া। এখানে নাইট্রোবেনজিন তৈরি হলো আর প্রথম ধাপে তৈরি হয়েছিল পানি। তো সেই কারণে আমরা বলছি নাইট্রেশন বিক্রিয়ায় কি তৈরি হয়, নাইট্রোবেনজিন আর পানি। তুমি এভাবে মনে রাখবা, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে অ্যালকাইল মূলক এসে এখানে যুক্ত হচ্ছে, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনে অ্যাসাইল মূলক এসে যুক্ত হচ্ছে, ফ্রিডেল ক্রাফট নাইট্রেশনে নাইট্রো মূলক এসে যুক্ত হচ্ছে। তো মানে শর্টকাটে এটা মনে রাখলে হয়ে যায়। তবে ডিপ থেকে যদি প্রশ্ন আসে তাহলে এগুলো মাথায় রাখতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। আর এটা কিন্তু একেবারে ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। যে বিক্রিয়াগুলো পড়াচ্ছি ফ্রিডেল ক্রাফট, দেখবা প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে এখান থেকে। আচ্ছা, তাহলে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া আমাদের প্রায় শেষ। আরেকটা খালি শুধুমাত্র পড়বো, ফ্রিডেল ক্রাফট সালফোনেশন বিক্রিয়া। সালফোনেশন, ফ্রিডেল ক্রাফট সালফোনেশন। সালফোনেশন, তো এখানে আমাদের যুক্ত হয় আর কি, এটা SO3 এই মূলকটা যুক্ত হয়, তাই বিক্রিয়াকে বলা হয় ফ্রিডেল ক্রাফট সালফোনেশন। এখানে কি করা হয়, এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়ার কথা। বেনজিন, বেনজিনের সাথে এখানে নেওয়া হয় এক্ষেত্রে এখানে নেওয়া হয় তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর SO3 অতিরিক্ত, এক্সেস পরিমাণ SO3 না হয়। এখানে এসে SO3 মূলক যুক্ত হয় সাথে H2O। এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট সালফোনেশন। এটার যদি আমি আবার দেখাই, 1 নম্বর ধাপ কি, আক্রমণকারী বিকারক তৈরি। সালফিউরিক অ্যাসিড মানে এতে তাহলে আক্রমণকারী বিকারক, এই দুইটা জিনিস মিলে আক্রমণকারী বিকারক তৈরি করে, তাই কিনা? এই দুইটা জিনিস মিলে আক্রমণকারী বিকারক কি তৈরি করছে, SO3 প্লাস। এটা হচ্ছে আক্রমণকারী বিকারক। এই আক্রমণকারী বিকারক আলটিমেটলি এখানে গিয়ে যুক্ত হচ্ছে, আর এখানে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটা আর এখানকার কোন একটা এলিমেন্ট মিলে পানি তৈরি হচ্ছে। আমরা এখন ইয়াতেই দেখি আর কি, মানে যে মেকানিজম আছে মেকানিজমের সাহায্যে দেখি। দেখো, প্রথমে আক্রমণকারী বিকারক তৈরি। কিভাবে আক্রমণকারী বিকারক তৈরি হচ্ছে, 2 অণু সালফিউরিক অ্যাসিড, এটা ভেঙে 2 অণু সালফিউরিক অ্যাসিড ভেঙে SO3 উৎপন্ন হয় প্লাস H2O প্লাস সাথে HSO4 মাইনাস, এটা উৎপন্ন হয়। এখন SO3, আচ্ছা এখানে SO3 প্লাস অবস্থায় থাকে না, SO3 শুধুমাত্র। 2 নম্বর ধাপে হচ্ছে সিগমা জটিল গঠন। 2 নম্বর ধাপ হচ্ছে কি, সিগমা জটিল গঠন। সিগমা জটিল গঠনে বেনজিন বেনজিনকে SO3 কি করে, আক্রমণ করে। বেনজিনকে SO3 আক্রমণ করে, এরকম সিগমা জটিল গঠন করে। এখানে কি আংশিক সঞ্চালনশীল থাকে, এখানে এসে কি SO3 আর কি থাকে, আগে থেকে ছিল একটা হাইড্রোজেন। সো এখানে এরকম একটা গঠন তৈরি হয়, এখানে থাকে হাইড্রোজেন আর এখানে SO3। এটা হচ্ছে সিগমা জটিল গঠন। এখন শেষ ধাপ কি, শেষ ধাপ হচ্ছে প্রোটন অপসারণ। 3 নম্বর ধাপ হচ্ছে প্রোটন অপসারণ। মানে ওই যে প্রথম ধাপে যেটা বায়ন সাইকেল আছে সেটা এটার সাথে বিক্রিয়া করে বা প্রোটনটাকে নিয়ে চলে যায়। বেনজিনের মানে সিগমা জটিল গঠন আকৃতি, হাইড্রোজেন SO3, এবার এটার সাথে বিক্রিয়া করে HSO4 মাইনাস। এটা যখন এটার সাথে বিক্রিয়া করে তখন আরেকটা হাইড্রোজেন পেয়ে কি তৈরি করে, H2SO4, আর এখানে কি তৈরি হলো, এখানে তৈরি হলো বেনজিন সালফোনিক অ্যাসিড। তো সালফোনেশন বিক্রিয়ায় সালফোনিক অ্যাসিড যুক্ত হয় বেনজিনের সাথে। তো এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট সালফোনেশন বিক্রিয়া। এটা হচ্ছে বিক্রিয়া, বাট এটা নিচের এই অংশটুকু হচ্ছে
মেকানিজম। অলরাইট, এখন যদি পড়ি ফিডেল ক্রাফট হ্যালোজেনেশন, মানে অনেক ধরনের হতে পারে আর কি। আমি শুধুমাত্র তোমাকে বেসিকটা বোঝালাম। এখানে তোমার প্রথমে অ্যালকাইলেশন আমি শুধুমাত্র মিথাইল মূলক দিয়ে দেখাইছি। এটাও আসতে পারে CH3 সি, CH3 CH2 CH3 আর CH2 আর মানে CH3Cl, মানে CH3 জায়গায় এটাও দিয়ে দিতে পারে। তখন বেনজিনের সাথে কি এটা গিয়ে যুক্ত হবে, বেনজিনের সাথে গিয়ে এটা যুক্ত হবে। তো মানে একটা যদি বোঝো তাহলে প্র্যাকটিস করলে বাকিগুলো বুঝতে পারবা। ঠিক আছে, একটা শুধুমাত্র বুঝতে হবে। একই একই হচ্ছে বিক্রিয়ার, একই ক্যাটাগরির বিক্রিয়ার একটা বিক্রিয়া শুধুমাত্র মাথায় সুন্দর মতো সেট করতে হবে, তাহলে বাকি বিক্রিয়াগুলো পারা যায়। ফিডেল ক্রাফট হ্যালোজেনেশন বিক্রিয়া যদি আমরা পড়ি, হ্যালোজেনেশন, ফিডেল ক্রাফট হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন তাহলে কি করতে হবে, এটা হচ্ছে বেনজিন, বেনজিনের সাথে হ্যালোজেন যুক্ত হবে। এখানেও না হয় অ্যালুমিনিয়াম, এখানে না হয় ফেরিক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডও নিতে পারবো, সমস্যা নেই। ফেরিক ক্লোরাইড বেশ উপযোগী এখানে। অনাদ্র, আর্দ্র নেওয়া যাবে না, তাহলে আবার পানি বিক্রিয়া করে ফেলবে। আর্দ্র, আর্দ্র মানে কি H2O সাথে আছে। এটা যখন বিক্রিয়া করে তখন হ্যালোজেনেশন, তাহলে কি বেনজিনের সাথে গিয়ে হ্যালোজেন মূলক যুক্ত হবে। হ্যালোজেন মূলকটা কি ক্লোরিন, এখানে ক্লোরিন যুক্ত হবে, মানে ক্লোরোবেনজিন তৈরি করলো। সাথে যে হাইড্রোজেনটা অপসারণ হয়েছে 1 নম্বর কার্বন থেকে, সেটা আরেকটা ক্লোরিন মানে HCl তৈরি করলো। এটা হচ্ছে ফিডেল ক্রাফট হ্যালোজেনেশন। আশা করি এটার যে 3টা ধাপ আছে, বিক্রিয়ার যে 3টা ধাপ আছে, সেই 3টা ধাপ তুমি পারবা। ঠিক আছে, যে বিক্রিয়ার 3টা ধাপ কি, প্রথমটা হচ্ছে আক্রমণকারী বিকারক তৈরি, 2 নম্বর হচ্ছে সিগমা জটিল গঠন, এবং 3 নম্বর হচ্ছে প্রোটন অপসারণ। এটা করে দেখবা নিজে নিজে। ঠিক আছে, ওই 3টা ধাপ এই বিক্রিয়ার জন্য। তো এটা ছিল অ্যারোমেটিক যৌগের রাসায়নিক বিক্রিয়া। অ্যারোমেটিক যৌগের রাসায়নিক বিক্রিয়া এতদূর পর্যন্তই, আর তেমন নাই। তবে এরপর আছে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যাডমিশনের জন্য, নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক, প্রচুর প্রশ্ন এসে থাকে এখান থেকে। আগামী ক্লাসে আমরা দেখব অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।